বিজেপির হাত ধরেই পশ্চিমবঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুরু। এদিকে ভূমিধস, বিজয় পেল শুভেন্দু। তবে কি রাতেই গ্রেফতার হচ্ছেন মমতা ব্যানার্জি? কেন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। যে আশঙ্কার কথা আমরা এতদিন কানে তুলিনি তা এখন আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। বিভিন্ন আনঅফিসিয়াল ভোট গণনা এবং ভারতের গ্রাউন্ড রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে এবার দিল্লির গেরুয়া ঝড় উঠতে যাচ্ছে। মমতা ব্যানার্জির গত 15 বছরের দুর্গের পতন এখন কেবল সময়ের ব্যাপার। কিন্তু কেন এই ফল ঢাকার জন্য একটি অশনির সংকেত? কেন বলা হচ্ছে প্রতিবেশী রাজ্যে বিজেপির পতাকা ওরা মানেই বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া? আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি, এবং আমরা এরপরে একটু আসামের দিকে চোখ রাখতে চাই। সেখানে এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ এবং আসাম দুই জায়গাতেই দেখতে পেলাম যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বিজেপি বেশ ব্যবধানে এগিয়ে আছে, এবং এটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে যে পশ্চিমবঙ্গে 15 বছর 3 টার্ম, সম্ভবত 3 টার্ম কি 4 টার্ম পর ক্ষমতার পালাবদল হচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটছে। তার যে বাড়ি পাহারা দেয় কয়েকশো পুলিশ, সেই পুলিশ কাল আর থাকবে না। এই নতুন সরকার এলে তার আগেই তিনি পালিয়ে যেতে পারেন। আমাদের মনে হয় চারদিকে সমস্ত জায়গায় ইডি, সিবিআই, সমস্ত বিমানবন্দরে তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত, খবর পাঠিয়ে দেওয়া উচিত, যাতে সে দেশত্যাগ না করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ছিল খুবই অস্থির। ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় রাস্তা ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর, রাজনৈতিক উত্তেজনা, এমনকি ভারতে 7 সিস্টার্স দখলের হুমকিও শোনা যায় সে সময়। সবাই তখন একটা কথাই বলছিল, ভারত কি চুপচাপ বসে থাকবে? কারণ শেখ হাসিনা শুধু একজন নেতাই নন, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি একদম চুপচাপ থাকলো। প্রশ্ন হইল, এই নীরবতা কি দুর্বলতা নাকি হিসাবের অপেক্ষা? ভারতের নীতি নির্ধারণে 3টা নাম আছে: অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ। বিশ্লেষকদের মতে তারা সরাসরি হস্তক্ষেপ না করে একটা দীর্ঘমেয়াদী খেলা খেলছেন। কিন্তু তাদের লক্ষ্য কী ছিল? ভারত বুঝতে পারছিল সামরিক হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ আসা, তাই তারা অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরাই একটা ব্যালেন্স তৈরি করে। দেখেন, দীর্ঘদিন ধরেই একটা প্রচার ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা নিয়ে মাঠ গরম করছিল ইউনূস বাহিনীও। তাই ভারত চাচ্ছিল ভারতের ওপর নির্ভরশীলতা আরও স্পষ্ট হোক, যার কারণে কিন্তু ইউনূসের ভারত বিরোধী অবস্থান বেশি দিন টিকে নাই। ঠিকই অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সব কিছুতেই ভারতের ভূমিকা সামনে আসে। বরং আমরা দেখছি শেখ হাসিনার সময়ের থেকেও ইউনূসের 18 মাসে ভারত থেকে বেশি আমদানি করছে বাংলাদেশ। এতে করে একটা বাস্তবতা স্পষ্ট হয়েছে, ভূগোল অনেক সময় রাজনীতির থেকেও শক্তিশালী। ভারতের সবথেকে বড় উদ্বেগ ছিল সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশে যদি উগ্রবাদ বাড়ে তাহলে সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তাই তারা এমন একটি রাজনৈতিক ব্যালেন্স চাইছিল যেখানে কোনো একক শক্তি অতিরিক্ত প্রভাবশালী না হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ছিল পশ্চিমবঙ্গ, যা বাংলাদেশের পাশের রাজ্য, রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ তৈরি করছে, আর এখানেই আসে আসল কৌশল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলতেছে তাতে করে যদি আমরা ধরে নেই আগামী 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল, তাহলে কি হবে? ভারতের কেন্দ্র এবং রাজ্য দুটোই একই রাজনৈতিক লাইনে আসবে। সীমান্ত নীতিতে একক কৌশল আসবে, বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব বাড়াতে পারবে।
এতে করে দিল্লির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আর কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকবে না। এখন প্রশ্ন হইল, এই পরিবর্তনে লাভবান কে হবে? যদি দিল্লি আবার সক্রিয়ভাবে জড়িত হয়, তাহলে আওয়ামী লীগ একটা বড় কূটনৈতিক সুবিধা পাইতে পারে, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ। তবে এইটা ভাবার কারণ নাই যে দিল্লি আইসা আওয়ামী লীগকে তার অবস্থান নিশ্চিত করে দেওয়া যাবে। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান নিশ্চিত করার পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেই দিল্লি হয়তো সাপোর্ট দেবে। অর্থাৎ মূল কথা হইল, আপনার চিৎকার আপনাকেই করতে হবে। এবার দেখি বিএনপির বেলায় কি হইতে পারে। বর্তমান বিএনপি সরকার যদি নিজেকে স্টেবল পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে ভারত তাদের সাথেও কাজ করতে পারে, কারণ ভারতের মূল লক্ষ্য নিজেদের স্থিতিশীলতা। তবে এখানেও একটা কথা আছে, তা হইল বিএনপির অতীত কর্মকাণ্ড। ভারত হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে নিজেদের স্থিতিশীলতা এবং বাংলাদেশকে পজিটিভ রোডে তুলতে ইউনূসের করা একপাক্ষিক নির্বাচনে বিএনপিকে সাপোর্ট করছে, কিন্তু বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী কর্মকাণ্ডে ভারত আসলে কতটা সন্তুষ্ট সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভারতের বাংলাদেশকে নিয়ে প্রধান মাথা ব্যথার কারণ দুইটি, একটি চীন এবং অপরটি পাকিস্তান। সেই ক্ষেত্রে বিএনপি ভারতকে কতটা স্বস্তি দিতে পারছে সেই হিসাব ভারত অবশ্যই করবে। এখন আসি সেই প্রশ্নটায়, যেটার উত্তর দেওয়ার কথা আমি শুরুতেই বলছিলাম। পশ্চিমবঙ্গের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ঘরের ভেতর শক্তি নিশ্চিত না করে পাশের দেশে বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি পুরো সীমান্ত অঞ্চল নিয়ে একক কৌশল নিতে পারবে, আর তখনই শুরু হতে পারে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন সেটা কি হইতে পারে? শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে, নাকি ভারত এর থেকেও ব্যতিক্রম কোনো কিছু করবে? এই প্রশ্নের উত্তর পাইতে অপেক্ষা করতে হবে 4 তারিখের ঘোষণা হতে যাওয়া ভোটের ফলাফল পর্যন্ত। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। দর্শক, এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই যে কোন রাজ্যে কোন দল কোন অবস্থানে রয়েছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি, এবং আমরা এরপরে একটু আসামের দিকে চোখ রাখতে চাই। সেখানে এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ এবং আসাম দুই জায়গাতেই দেখতে পেলাম যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। পুদুচেরির দিকে একটু চোখ রাখতে চাই, সেখানে কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি জোট। অর্থাৎ এখনো পর্যন্ত বিজেপি জোট এগিয়ে রয়েছে 3টি রাজ্যে। এবার একটু কেরালার দিকে দেখব। কেরালায় এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট এগিয়ে রয়েছে, এবং সবশেষ তামিলনাড়ুর দিকে যদি একটু দেখি, তামিলনাড়ুতে এই মুহূর্তে জয়ের পথে রয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 5টি রাজ্যে আমরা এখনো পর্যন্ত কোন দল কোন অবস্থানে রয়েছে, সেখানে 3টি রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি জোট এগিয়ে রয়েছে। এবং আমাদের সাথে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আরো খবরাখবর জানানোর জন্য এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিজেপি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও মমতা কিন্তু এখনো আশা ছাড়েনি। তিনি নির্বাচন কমিশনকে নিয়ে অভিযোগ করেছেন। এছাড়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার কি মনে হয়? দেখুন, 293টি আসনের কিন্তু ইতিমধ্যে ব্রেকআপ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন, মোট 294টি আসনের মধ্যে। তো এই যে আসনগুলো আর কি গণনা হচ্ছে, তার ভিতরে আপনার 290টা আসনের যে ব্রেকআপ দিয়েছে, সেখানে 194 আসনে এগিয়ে কিন্তু বিজেপি, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখানে মাত্র 90। দেখুন, সকাল থেকে এখনো পর্যন্ত, সেই সকাল 8টায় গণনা হয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় আপনার 3:30 পেরিয়ে 4টের দিকে যে এগোচ্ছে, এখনো পর্যন্ত একবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 3 অঙ্কের সংখ্যা অর্থাৎ 100 ডিজিট পৌঁছাতে পারেনি। প্রশান্ত কিশোর, যাকে পিকে বলা হয়, ভারতীয় রাজনীতির পরিসংখ্যানবিদ যাকে বলা হয় এই মুহূর্তে, তিনি গতকাল কিন্তু আনঅফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 3 অঙ্ক পৌঁছাবে না। আজ এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল, সেখানে 3 অঙ্কের সংখ্যা পৌঁছাতে পারছে না, তৃণমূল পারেনি। এবং যে ট্রেন্ড, সেই ট্রেন্ড সকাল থেকে কিন্তু বিজেপির দিকে, যেখানে 194 আসনে কিন্তু বিজেপি এগিয়ে, এবং একবারের জন্য কিন্তু ট্রেন্ডে পিছিয়ে নেই বিজেপি। রাজনীতি কখনোই শুধু সামনে থাকা লোকদের নিয়ে চলে না। যে সরকারের নিচের তলা এত ভেজা, তার ওপরের তলার দেয়াল শুকনো, এই গল্পটা খুব কম মানুষই বিশ্বাস করে। আর সেই কারণেই আলোচনার কেন্দ্রে বারবার আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে ইডির সমনকে চ্যালেঞ্জ করে করা আবেদন 2024 সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। ফলে সেই তদন্ত প্রক্রিয়া বহাল আছে।
কিন্তু আজ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি। কারণটা সহজবোধ্য, কারণ তিনি এই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিলে তাকে কি করবেন সেটা তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন একাধিকবার বলেছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আলাদা মামলাতেও আদালত ইডি ও সিবিআই এর জিজ্ঞাসাবাদের পথ পুরোপুরি বন্ধ করেনি বলে রিপোর্ট হয়েছে। মানে কথাটা খুব সোজা, অভিষেকের বিরুদ্ধে শুধু রাজনৈতিক স্লোগান নেই, তার ক্ষেত্রে আইনি কাগজপত্র, সমন, আদালত পর্যায়ের লড়াই সব রয়েছে। বড় মাছের গন্ধ এখানেই, কারণ ছোটদের জেরা করে, চুনোপুটিদের জেরা করে, মাঝারিদের তল্লাশি করে বড়দের নাম যদি বারবার আদালত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ক্ষমতার বদলের পর যে ক্ষমতার বদল আজ হয়েছে, তাহলে তদন্ত সংস্থাগুলো কোথায় থামবে, তারা আদৌ আর থামবে কিনা এই প্রশ্নটা অমূলক নয়। আজ যে অভিষেক সমন প্রতিরোধ রাজনীতির মুখ, কাল তিনিই হতে পারেন কেন্দ্রীয় জেরা পর্বের প্রধান চরিত্র। তার যে বাড়ি কালীঘাটে, তার যে বাড়ি পাহারা দেয় কয়েকশো পুলিশ, সেই পুলিশ কাল আর থাকবে না। এই নতুন সরকার এলে তার আগেই তিনি পালিয়ে যেতে পারেন। আমাদের মনে হয় চারদিকে সমস্ত জায়গায় ইডি, সিবিআই, সমস্ত বিমানবন্দরে তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত, খবর পাঠিয়ে দেওয়া উচিত, যাতে সে দেশত্যাগ না করতে পারে। কারণ বিদেশে তার এত টাকা জমিয়ে রেখেছে যে দেশ থেকে তার সাকরেদরা পালিয়ে রয়েছে যেখানে, তো সেও পালিয়ে যেতে পারে। কিন্তু সুতরাং চেষ্টা করতে হবে তাকে বিচারের মুখে দাঁড় করাতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছি, বীরভূমের অনুব্রত, সিবিআই এর গরু পাচার মামলায় তিনি 2024 সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু একই পর্বে ইডির মামলা আলাদাভাবে বহাল আছে, এখনো আছে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, রেশন দুর্নীতি মামলায় ইডি 2023 সালে তাকে গ্রেপ্তার করে, পরে 2025 সালে তিনি জামিন পান। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মন্ত্রিসভার আইনমন্ত্রী মলয় ঘটক একদা ছিলেন আইনমন্ত্রী, তিনি কয়লা মামলা নিয়ে আদালতের সুরক্ষা চাইলেও দিল্লি হাইকোর্ট তাকে সুরক্ষা কবচ দেয়নি। অর্থাৎ কেসের ধরন আলাদা, নাম আলাদা, কিন্তু থিম একটাই, বিষয় একটাই, ক্ষমতার করিডরে থেকে তদন্তের করিডর। এখানে কেউ যদি বলে এসব তো কজনের নাম, পুরো দলকে টাকা দেওয়া টানা হচ্ছে কেন, তাহলে তাদের স্মরণ করাতে হয় সারদাতে কুণাল ঘোষ, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, এদের সবার নাম উঠে এসেছে। ফিরাদ হাকিম, তার নাম উঠে এসেছে নারদাতে উঠে এসেছে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়। তাদেরকে গ্রেপ্তার করেছিল সিবিআই, পরে আদালত থেকে ইন্টারিম বেল মিলেছে, কিন্তু মুক্তি মেলেনি। অর্থাৎ এই ধারাটা নতুন নয়, নতুন হলো এখন মানুষের ধৈর্য পুরনো হয়নি। মানুষ চাইছে আজ যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো, টেনে ছুঁড়ে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রাস্তায়, তখন মানুষ বলছে বিচার চাই, আমরা শিল্প চাই, উন্নয়ন চাই, বাংলার উন্নয়ন হোক, মানুষের চাকরি হোক, সব চাই। কিন্তু সেই সাথে সাথে এটাও চাই, এই চোর, এই ডাকাত, এই বদমাশ, এই খুনি, এদেরও বিচার করতে হবে, ছাড় দেওয়া চলবে না। উইচ হান্টিং হতে পারে বলে এদেরকে ছাড়া নয়, কারণ এরা সত্যি সত্যি উইচ ডাইনি। এনআইএ ট্রাক একেবারে উধাও নয়, এনআইএও আছে। নন্দীগ্রামে 2024-এর বিস্ফোরণ মামলায় 2026 সালে 43 জন তৃণমূল নেতাকর্মীকে এনআইএ সমন করেছে। আর মালদার মামলায় আব্দুল রহমানের মতো স্থানীয় তৃণমূল নেতাকেও তলব করা হয়েছে। মানে শুধু ইডি নয়, শুধু সিবিআই নয়, একাধিক কেন্দ্রীয় সংস্থার নথিতে তৃণমূল সংলগ্ন নামের উপস্থিতি এখন রাজনৈতিক আলাপের একেবারে কেন্দ্রে, সেন্টারে চলে গেছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শিগগিরই তার দরজায় ইডি, সিবিআই এসে কড়া নাড়ুক, তাকে ধরে নিয়ে গিয়ে তিহারের জেলখানায় ভর্তি করে দিক। যুবরাজ, গণতন্ত্রের যুবরাজ, এটা গণতন্ত্রের লজ্জা, গণতন্ত্রের অপমান। তাকে বিচার করতেই হবে, তাকে ধরতেই হবে, তাকে আইনের মুখে দাঁড় করাতে হবে। এবার আসি তার পিসি, যিনি এই ডাকাত দলের মক্ষী রানী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। আজকের দিনে প্রকাশ্য রিপোর্টে তাকে অভিযুক্ত, সমনপ্রাপ্ত, এফআইআর বা ইসিআইআর এ তার নাম আছে, তার নামে চার্জশিট আছে, এটা বলা যায় না। কারণ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে মামলা করতে গেলে অনেক বড় পারমিশন নিতে হয়। এই তথ্যটা সেই জন্যই তাকে নেওয়া হয়নি, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সবার নামই ওখানে আছে। এই তথ্যটা বলা জরুরি এই জন্যেই, রাজনৈতিক বক্তৃতা আর আইনি নথি এক জিনিস নয়, কিন্তু রাজনীতির দায় আছে, সেটা কি নেই? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, বোর্ড চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন, একের পর এক তদন্ত চলছে। আবার 2026 সালেও ইডির তল্লাশি। এসবের পরেও যদি কেউ বলে মন্ত্রিসভার প্রধান কিছুই জানতেন না, তিনি ধোয়া তুলসী পাতা, তিনি শুধু হাওয়ায় চটি পরেন আর সাদা শাড়ি পরেন, ওই সাদা শাড়ির দামটা জানেন না, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র স্পেশালি বানিয়ে নিয়ে এসে দেন।
তাহলে মানুষ তো প্রশ্ন তুলবেই যে তিনি সততার প্রতিমূর্তি। সেই পোস্টার 2011 সালে দেখা গেছে, তারপর যত দিন গেছে সেই পোস্টার চলে গেছে। সে এখন তিনি হয়েছেন দুর্নীতির প্রধান প্রতিমূর্তি। বিরোধীরা প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছে, এতদিন সে দাবি কেউ দেখেনি। এইবার এই মন্ত্রিসভা থেকে, তার মন্ত্রী ক্ষমতার থেকে বিদায়ের পর অবশ্যই দেখা হবে, দেখা উচিত, এবং বাংলার মানুষ সেই দাবি করছে। এইবার এই জায়গাতেই বিরোধী জনমত আমাদের মনে পড়ে হরিয়ানার একদা মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার কথা। ওম প্রকাশ চৌটালা তিনি জেল খেটেছিলেন শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি নিয়ে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন না? কেন তিনি তিহারে যাবেন না? কেন গিয়ে ভাইপোর সাথে তিহারেই তার বাস হবে না? যদি দুর্নীতির গাছের ডাল, পাতা, শেকড় সব একই সরকারের ছায়ায় বেড়ে ওঠে, তাহলে একদিন না একদিন প্রশ্ন উঠবেই, আরে বাবা, এই গাছের মালিকে ছিল, এই বাগানের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের তীর তার দিকে যেতে বাধ্য, এবং দেরি না করে তার পাপের শাস্তি তাকে দেওয়া উচিত, কারণ পাপ বাপকেও ছাড়ে না। এই সরকার এতদিন একটা কৌশল নিয়েছিল, তারা কেসকে বলতো ষড়যন্ত্র, অভিযুক্তকে বলতো শহীদ, তদন্তকে বলতো কেন্দ্রের প্রতিহিংসা। কিন্তু সমস্যা হলো, যখন সমন বাড়তে থাকে, জেরা বাড়তে থাকে, গ্রেপ্তার বাড়তে থাকে, জামিনের খবর তদন্তের খবরকে মুছতে পারে না। বেল কিন্তু তদন্ত থেকে মুক্তি নয়, তাকে তদন্তের সময় তাকে একটু বিশ্রাম দেয়া। বিশ্রাম ওই অর্থে নয়, বেল তাকে জামিন পাওয়া, সেটা তদন্ত থেকে মুক্ত নয়। আমি কে ধরা পড়লো, কার বাড়িতে তল্লাশি হলো, কে আদালতে গেল, কে জামিন চাইলো, কে বলল আমি নির্দোষ, আর আদালত বলল তদন্ত চলুক তদন্ত। বাংলার মানুষ একটা জিনিস খুব ভালো বোঝে, ক্ষমতা যখন দীর্ঘস্থায়ী হয় তখন তার চারপাশে অনিবার্যভাবে জন্ম নেয় দুটো শ্রেণী, একদল সুবিধাভোগী আর একদল নীরব সাক্ষী। তৃণমূল আমলের এইসব কেস শুনলে মনে হয় তৃতীয় একটা শ্রেণীও ছিল, ফাইলের আড়ালে থাকা মধ্যস্বত্বভোগী ক্ষমতাবাজ, যারা ভারত আর সরকার মানে সুরক্ষা কবচ মনে করে। কিন্তু কাল যদি আজ যখন ফল উল্টে গেছে, এদেরকে বিচারের জায়গায় আনতে হবে। বাংলার মানুষ ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এটাও চায় যে এরা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, মমতা ব্যানার্জি সম্পর্কে তার দলের নেতারা একসময় বলেছিলেন উনি ডাকাত রানী। এই কুণাল ঘোষ তিনি বলেছিলেন সব কিছুর পেছনেই মমতা। পশ্চিম বাংলায় একটা বড় কথা আছে, একটা ছড়া করে বলে এখানকার লোক, সেটা হচ্ছে সবার পেছনেই আছে ওই সাদা হাওয়াই চটি। এর জন্যই বাংলা আজকে এই ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে। মানুষ যারা নতুন ক্ষমতায় আসছে, বিজেপির নেতৃত্ব, তারা যেন এই অন্যায় 15 বছর ধরে বাংলায় যে অন্যায় হয়েছে, তার যারা অন্যায় যারা করেছে, সেই খুনি দুর্বৃত্তদের যেন বিচার করে। অভিষেক তিহার জেলে যাক, তার জায়গা হোক, এবং সেখানে যেন মমতাও যেতে পারেন। ওম প্রকাশ চৌটালার উদাহরণ আমাদের সামনে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।